আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সম্প্রতি বাংলাদেশ শ্রীলঙ্কাকে প্রায় একটি $200 মিলিয়ন ঋণ সহায়তা দিতে যাচ্ছে, যা বাংলাদেশি টাকায় 1700 কোটি টাকা। তো এটা নিয়ে অনেকেই বাংলাদেশের প্রশংসা করতেছে, আবার অনেকেই বাংলাদেশকে তুচ্ছ-তাচ্ছিল্য করছে। তো এ সম্পর্কে ভারতীয় একজন অর্থনীতিবিদ বিশ্লেষণ করেছেন। তো আগে সেই ভিডিওটি দেখে আসি, তারপর আমরা আলোচনা করব। हेलो दोस्तों, मैं हूं दिनेश किवर। आप सबका स्वागत है न्यूज़ टाइम के अंदर। आज बांग्लादेश ने एक इतिहास बना दिया, हिस्ट्री बना दी। आप कहोगे हिस्ट्री कौन सी बना दी, कोई मैच जीत लिया, सीरीज जीत ली, हुआ क्या है? एक ऐसी खबर जिसको पढ़ के आई स्टार्टेड स्माइलिंग, और अच्छी खासी स्माइल, और काफ़ी न्यूज़पेपर में ये आया है आज। तो बांग्लादेश सबसे लोन लेता रहता है प्रोजेक्ट्स के लिए, बजट सपोर्ट के लिए, जापान से, जीका से, AIIB से, वर्ल्ड बैंक से, और भी कई इंस्टीट्यूशंस हैं, कंट्री से भी लेता है। आज एक रिकॉर्ड ब्रेक हो गया कि बांग्लादेश ने लोन दिया श्रीलंका को 1 साल के लिए करेंसी स्वैप डील में $200 मिलियन। कैन यू बिलीव इट? आज बांग्लादेश बड़ा हो गया, इट हैज़ ग्रोन एंड बिकम एडल्ट। ये कमाल की खबर है कि आज बांग्लादेश बड़ा होकर इस लेवल पे आ गया कि दूसरे कंट्री को लोन दे सके, और छोटा लोन नहीं है। $200 मिलियन, विच इज़ इक्वल टू ऑलमोस्ट 1700 करोड़ टका, 1700 करोड़ टका का लोन है ये। और चूंकि श्रीलंका के पास फॉरेन एक्सचेंज की बहुत कमी है, ओनली $4 बिलियन है, तो ये एक स्पेशल एक डील होती है, करेंसी स्वैप डील के, जिसमें 1 से 2% का इंटरेस्ट है। 1 साल के लिए दिया, 1 साल के अंदर उसको वापस करना है, तो ये उनको दिया गया है। ये आई वॉज स्माइलिंग आफ्टर दिस पर्टिकुलर रीडिंग दिस न्यूज़। ये बांग्लादेश हैज़ टुडे मैच्योर्ड टू ए न्यू लेवल वेयर आफ्टर रिसीविंग सो मैनी लोन्स फ्रॉम अदर कंट्रीज, टुडे बांग्लादेश हैज़ गिवन लोन टू श्रीलंका $200 मिलियन फॉर 1 ईयर। दैट्स अ ब्रिलियंट थिंग। अब बांग्लादेश का जो फॉरेन एक्सचेंज रिजर्व भी है वो भी $45 बिलियन से क्रॉस कर चुका है। तो ये अपने बहुत अच्छी बात है। मुझे ये खबर पढ़ के अच्छा लगा, क्योंकि एक दिन में ही बांग्लादेश बड़ा हो गया, एकदम से लोन लेते लेते लोन देने वाला बन गया। वो भी श्रीलंका को दिया, छोटे कंट्री को नहीं दिया, बड़े कंट्री को दिया है। शुक्रिया आपका। তো এখানে ভারতীয় অর্থনীতিবিদ বাংলাদেশের মোটামুটি প্রশংসা করেছে। তো তিনি বলেছে যে বাংলাদেশের অর্থনীতি দিন দিন বড় হচ্ছে এবং বাংলাদেশ শ্রীলঙ্কাকে ঋণ দিচ্ছে। তো একসময় কিন্তু বাংলাদেশ অন্য দেশের থেকে ঋণ, তো বিভিন্ন সংস্থা, বিভিন্ন ব্যাংক, অনেক দেশের থেকে বাংলাদেশ ঋণ গ্রহণ করতো। এখন সেই বাংলাদেশে এখন আবার অন্য দেশকে ঋণ দিচ্ছে। তো সেটা বাংলাদেশ শ্রীলঙ্কাকে যে ঋণটা প্রদান করছে সেটা আপনার 1 থেকে 2% সুদে ঋণ প্রদান করতেছে, এবং এটা 1 বছর মেয়াদি ঋণ। তো আমরা এই অভাবনীয় উন্নতি করলাম কি করে? তো আমরা যদি একটু পিছনের দিকে খেয়াল করি, তো 2011 সালের দিকে আমরা লক্ষ্য করি, 10 বছর আগে, তখন বাংলাদেশের জিডিপি ছিল প্রায় 6.2 গ্রোথ, জিডিপি গ্রোথ ছিল, এই মাত্রা জিডিপি গ্রোথ করছিল। আর তখন মাথাপিছু আয় ছিল প্রায় $862 কি $860, এর আশেপাশে মাথাপিছু আয় ছিল। তো বর্তমানে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে বর্তমানে 2020 সালে বাংলাদেশের মাথাপিছু আয় প্রায় $2270 বা এর আশেপাশে। তো সেখানে বাংলাদেশের মানে এখন তো করোনা কালীন সময় চলতেছে, এখন তো বাংলাদেশের জিডিপি গ্রোথ একটু কিছুটা হলে কমছে, তারপরও 2021 সালে আশা করা যায় 6.2 জিডিপি গ্রোথ থাকবে। তো 2020 সালে 5% এর আশেপাশে ছিল। তো 2019 সালে বাংলাদেশের জিডিপি গ্রোথ ছিল 8.2, যা সেকেন্ড হাইয়েস্ট জিডিপি গ্রোথ ইন সাউথ এশিয়া। দক্ষিণ এশিয়ার মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ জিডিপি গ্রোথ ছিল বাংলাদেশে। তো আমরা যদি ফরেন এক্সচেঞ্জের দিকে দেখি, তো বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ রয়েছে বাংলাদেশে প্রায় $45 বিলিয়ন। তো সেখানে $200 মিলিয়ন ঋণ দেওয়া কোনো ব্যাপারই না। এখানে বাংলা 400-500 মিলিয়ন ঋণ দেওয়ার সক্ষমতা রয়েছে বাংলাদেশের, যেখানে বাংলাদেশের ফরেন রিজার্ভ রয়েছে $45 বিলিয়ন। অভাবনীয় উন্নতি এটা। তো এখন আপনারা মনে করতে পারেন যে বাংলাদেশ যে এত ঋণ দেওয়ার সক্ষমতা থাকে, তো বাংলাদেশ অন্য দেশের থেকে ঋণ করে কেন? তো এখানে আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটা কথাই বলবো, যে আপনারা তো মাটির ব্যাংক, আগে তো মাটির ব্যাংক ছিল, এখন তো বিভিন্ন ডিজিটাল ব্যাংক হয়েছে বা বিভিন্ন অনলাইন ব্যাংক হয়েছে, অনেক কিছু রয়েছে যেখানে আপনারা সেভিং করেন বা ডিপোজিট করেন, ঠিক আছে না, জীবন বীমা করেন, অনেক কিছু করেন। সেটা আপনার সেখানে কিন্তু সেই টাকাগুলোতে কিন্তু আপনি হাত দেন না, সেই টাকাগুলো কিন্তু আপনার সঞ্চয় থেকে যায়, তাই না? আপনি যদি খুব বড় বিপদে না পড়েন, ততক্ষণ পর্যন্ত ওই টাকাগুলো আপনারা খরচ করতে চান না। সেটা আপনাদের স্থায়ী বীমা বলেন বা জীবন বীমা বলেন বা আপনার এককালীন সঞ্চয় বলেন, অনেক কিছু হয়ে থাকে। তো এটা ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ $45 বিলিয়ন যে ডলার বাংলাদেশে রয়েছে, সেটা মনে করেন আপনার এক প্রকার জীবন বীমা বা এক প্রকার সঞ্চয় বাংলাদেশের, যেটা বাংলাদেশ খরচ করবে না।
যেটা বাংলাদেশে যদি খুব বড় বিপদ আপদ না হয়, আল্লাহ না করুক, সেরকম কিছু না হলে বাংলাদেশ এই সঞ্চয়ে হাত দিবে না, বা বাংলাদেশ এটা বাংলাদেশের ভবিষ্যৎ হিসেবে বাংলাদেশ এটা করে রাখছে। তো এই জন্য বাংলাদেশ বিভিন্ন দেশ থেকে ঋণ নেয়, শুধু বাংলাদেশ না, অনেক বড় বড় অর্থনৈতিক দেশগুলো অন্যান্য দেশ থেকে ঋণ নেয়। আপনার চীনের ঋণ কি কম আছে, আমেরিকার ঋণ কি কম আছে? হিসাবে দেখা গেলে ওদের ঋণগুলো সবচেয়ে বেশি। আপনারা একটু গুগল ঘাটাঘাটি করে দেখেন যে চীন, আমেরিকা বা ভারত, এদের ঋণ বাংলাদেশের থেকে কয়েক গুণ বেশি ঋণ এদের। তো এরা ঋণ নেয় কেন? এদের কি আপনার ফরেন এক্সচেঞ্জ কম আছে? এক্সচেঞ্জ কম নেয়, কিন্তু তারপরে এরা ঋণ নেয়। বিভিন্ন কারণে, বিভিন্ন প্রজেক্টের কারণে ঋণ নিতে হয়, কিন্তু ফরেন এক্সচেঞ্জে কেউ হাত দেয় না, ঠিক আছে। আর আপনার বাংলাদেশের জিডিপি গ্রোথ এখন প্রায় আমি তো বললামই 6.2 জিডিপি গ্রোথ চলতেছে। তো বাংলাদেশে একটা করোনা কালীনও বাংলাদেশে অন্যান্য দেশের জিডিপি গ্রোথ কিন্তু মাইনাসে চলে গেছে। যেমন ভারতে ধরুন, ভারতের জিডিপি গ্রোথ -8, পাকিস্তানের কথা নাই বা বললাম, ওদের হিসাব আলাদা, ওদের আরো নিচে। তো এই হারে যদি বাংলাদেশের করোনা ক্রান্তি যদি বাংলাদেশ কাটিয়ে উঠতে পারে, তাহলে বাংলাদেশের এই জিডিপি গ্রোথ যদি চলতে থাকে, তারপরে বাংলাদেশ 2023 সালে টপ 26 উন্নত অর্থনৈতিক দেশের কাতারে বাংলাদেশ পৌঁছে যাবে। মানে টপ 26 যে উন্নত দেশগুলো আছে, যে উন্নত অর্থনৈতিক দেশগুলো আছে, সেখানে বাংলাদেশের নাম থাকবে। এখানে জিডিপি গ্রোথ চললো। তো এর পিছনে কাদের অবদান? এই পিছনে আমি মনে করি সরকারের সঠিক দিক নির্দেশনা এবং প্রবাসী শ্রমিক ভাইদের অবদান করে তো আমরা মোটেও অস্বীকার করতে পারবো না। তারা অনেক অবদান রেখেছে এই করোনাকালীন সময়। তারা যে পরিমাণ রেমিটেন্স পাঠিয়েছে, যেটা বাংলাদেশের অর্থনৈতিক চালিকা শক্তি। এবং কৃষি, বাংলাদেশের যে কৃষক ভাইরা আছে বা কৃষক শ্রমিকরা যারা আছে, তাদের যে অভাবনীয় দিনমজুরির যে পরিশ্রম, তাদের এই পরিশ্রমের ফলে বাংলাদেশের আজকের অর্থনীতি, বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে কৃষক আর প্রবাসী ভাইরা। তো এখন আপনারা কি মনে করেন, বাংলাদেশের অর্থনীতির পিছনে কাদের বেশি অবদান, সেটা আপনারা কমেন্ট বক্সে জানান। আর আজকে ভিডিও এই পর্যন্তই। তো আগামী দিনে আমি নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর আমি একজন নতুন ইউটিউবার এবং আমি কোনো স্ক্রিপ্ট ছাড়াই কথা বলি। তো আমার যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তো ক্ষমা করবেন, আর সবসময় পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।